এভাবে অনেকক্ষণ কথা বলার পর দুই বন্ধু ছাদে রয়ে গেল। শিপ্রাকে পাঠিয়ে দিল নিচে রেস্ট করার জন্য। নীরবতা ভেঙে শিহাব বলল, কি বলবি বল। মানে মানে নিশ্চয় আমার গোষ্ঠী উদ্ধার করছিস। তোর যে চেহারার এক্সপ্রেশন ছিল, নাকি বলছিস আল্লাহ জানে। তবে আমি জানি আমার সন্তান হবে। এটা পৃথিবীর বুকে একমাত্র তুই সবচেয়ে বেশি খুশি হবি। কিন্তু চেহারার এক্সপ্রেশন এমন কেন ছিল বলতো? আয়াজ হাসলো, একটু শব্দ করে হাসলো। শিহাব মন্ত্রমুগ্ধের ন্যায় আয়াজের হাসি দেখলো। তারপর আকাশের দিকে তাকিয়ে রইল। আয়াজ শিহাবের দিকে তাকিয়ে বলল, আমি অনেক খুশি, তবে একটা জিনিস কল্পনা করেছিলাম জানিস। শিহাব শুরু চোখে তাকালো আয়াজের দিকে, মনে মনে জানতে চাচ্ছে। বাটপারটা কি কল্পনা করছিল? ছোট্ট ছোট্ট দুধের বাচ্চা আমাকে দুলুভাই বলে ডাকবে, জ্ঞান জ্ঞান করবে এটা ওটার জন্য। কেউ জানতে চাইলে বলবো আমার শালাশালি। রোদেলাকে কিছু একটা দিলে হিংসা করবে। শালি হলে তো কোনো কথাই নেই, গাল ফুলে বসে থাকবে। এই বয়সে ছোট ছোট শালাশালি হবে আমার, বাবা যায়। বলেই উচ্চস্বরে হেসে উঠল আয়াজ। আমার অবস্থা তো তার চেয়েও করুণ। যে বয়সে বাবা হচ্ছি, সে বয়সে আমাকে দামড়া দামড়া ছেলে নানা ভাই বলে ডাকে। তুই চিন্তা করতে পারছিস আমি কোন সিচুয়েশনের মধ্যে দিয়ে যাই যখন আয়ান ও তার বন্ধুরা আমাকে নানা বলে ডাকে? এই তো সেদিন ওর স্কুলের সামনে দিয়ে যাচ্ছিলাম। আমি গাড়ি দাঁড় করিয়ে জিজ্ঞেস করলাম কি অবস্থা। ও আমাকে নানা ভাই বলল। সাথে সাথে ওর বন্ধুগুলো আমাকে নানা ভাই বলল। তুই চিন্তা কর। বলে শিহাব হেসে দিল। তারপর বলল, যাই হোক, হয়তো একটু উল্টাপাল্টা হয়ে গেছে, সব কিন্তু সময়ের সাথে ঠিক হয়ে যাবে। আর আমার না হয় সবার চেয়ে একটু আলাদাই হইলাম, সুখে আছি কিনা সেটাই বড় কথা, কি বলিস? বলেই আয়াজকে জড়িয়ে ধরল শিহাব। আয়াজ মনে মনে বলল, তবে তোর বলে পাইনি, এবার যদি আমার গায়ে হিসু করে দেয় তাহলে তোর খবর আছে। দিনরাত আমার বাচ্চা তোর গায়ে হিসু করবে, ভাবতেই ভালো লাগছে আমার। আমি তো পারলাম না। আমার পোলাপাইন তোকে জব্দ করবে শালা জামাই। ভেবেই মনে মনে হাসলো শিহাব। তবে মনের কথা মনেই রয়ে গেল। দুজনের মুখ ফুটে আর কারোই বলা হয় না। আয়াজ ও শিহাব কথা শেষ করে ছাদ থেকে নিচে নেমে ড্রয়িং রুমে বসলো। এসে দেখলো আয়ান ও রোদেলা চকলেট নিয়ে ছোটাছুটি করছে। এ ওর গালে মাখাচ্ছে। কি হলো ব্যাপারটা বুঝতে পারছেন। আয়াজ এক নজরে তাকিয়ে আছে রোদেলার দিকে। আয়ান ও রোদেলার কেমিস্ট্রি সবসময় এরকম। দুজন দুজনকে পেলে মনে হয় আর আশেপাশে কেউ আছে কিনা ওরা ভুলে যায়। নিজেদের মতোই আনন্দে ব্যস্ত থাকে। এখনও তার ব্যতিক্রম নয়। রোদেলার ছোট ভাই বোন হবে, এই নিয়ে দুজনের ঝগড়া। রোদেলা চায় তার ছোট্ট একটা ভাই হবে, আয়ান চাচ্ছে ছোট্ট একটা খালামণি হবে। আয়াজ ব্যাপারটাকে খুব এনজয় করছে। শিহাব পড়ে গেল লজ্জায়। আয়াজ শিহাবের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, পিচ্ছি দুটো জানে না যে পরীক্ষা তুই আগে দিয়েছিস, এখন জাস্ট রেজাল্ট হওয়ার বাকি। শিহাব একরাশ বিরক্তি নিয়ে কপাল কুঁচকে তাকালো আয়াজের দিকে। মনে মনে ভাবলো ও কখনোই শুধরাবে না। এমন সময় রোদেলা আয়ান চকলেট খেতে খেতে পুরো গালে মাখামাখি করে এসে দাঁড়ালো। আয়াজও শিহাবের সামনে। রোদেলা শিহাবকে জড়িয়ে ধরে বলল, বাবা বলো, আমার ছোট্ট একটা ভাই আসবে না? আমাকে ছোট্ট একটা ভাই দাও না প্লিজ। রোদেলার আবদার শুনে শিহাব ভেবাচাকা খেয়ে গেল। কি বলে এই মেয়ে? যে মেয়ের কিনা বিয়ে হয়ে গেছে, আজ বাদে কাল শ্বশুর বাড়ি যাবে, এখন সে বলছে বাবাকে ছোট্ট একটা ভাই এনে দিতে। শুকনো ঢোক গিলল শিহাব। অসহায় তাকালো আয়াজের দিকে। আয়াজ ভ্রু নাচিয়ে শিহাবকে ইশারা করে বুঝালো কেমন লাগছে এখন। আয়াজ বুঝতে পারলো শিহাবের সমস্যা, তাই উঠে এসে আয়ানকে বলল, বাবা যাও, মুখ দিয়ে আসো। আর রোদেলা তুমি জাস্ট আমার সাথে আসো। শিহাব হাফ ছেড়ে বাঁচলো। সবার সামনে এমন ছেলে মেয়ের জন্য আবদার। মেয়েটা কবে যে বড় হবে আল্লাহ জানে। রোদেলার এখনো গালে মুখে চকলেট লেগে আছে। চুপচাপ আয়াজের পিছনে পিছনে চলে গেল। রোদেলা রুমে আসতে আয়াজ রুমে দরজা লাগিয়ে বলল, মুখের কি অবস্থা করেছো দেখি, এখানে আসো তো। রোদেলা ধীরে ধীরে আয়াজের সামনে এসে দাঁড়ালো। আয়াজ রোদেলার দিকে কিছুক্ষণ তীক্ষ্ণ নজরে তাকিয়ে থেকে বলল, চকলেটের টেস্টটা কেমন? আমাকে তো দিলে না, একা একা সব খেলে। বোকা রোদেলার সাথে সাথে উত্তর দিল। আরো আছে তো, খাবেন? বলেই ব্যাগ থেকে বের করবে এমন সময় আয়াজ রোদেলাকে হ্যাচকা টেনে নিজের কাছে নিয়ে গালে টুপ করে মুখ লাগিয়ে দিয়ে হালকা করে টেস্ট করলো চকলেট। তারপর জিভ দিয়ে টেস্ট করার মতন করে বলল, খারাপ না টেস্ট, তবে পুরোপুরি বুঝতে পারছি না, আর একটু খেলে মনে হয় বুঝতে পারবো। বলেই রোদেলা ঠোঁটের সাথে সাথে মুখ লাগিয়ে দিল আয়াজ। কিছুক্ষণ পর রোদেলাকে ছেড়ে দিয়ে জিভ দিয়ে ঠোঁট চেটে চেটে খেয়ে বলল, হ্যাঁ, এবার ভালো লেগেছে। সেই রকম টেস্ট। এখন থেকে চকলেট এভাবে খেতে হবে। যতবার তুমি চকলেট নিয়ে এভাবে দৌড়াদৌড়ি লাফালাফি করবে, এভাবে করে খাবে, ততবার আমি এভাবে চকলেট খাবো। মজার না ব্যাপারটা? একটুও মজা না, খুব বাজে ব্যাপারটা। যতদিন যাচ্ছে আপনার তত ভীমরতি পাচ্ছে, আপনি অনেক খারাপ হয়ে যাচ্ছেন।
এক নাগারে কথাগুলো আয়াজের উদ্দেশ্যে বলে দিল রোদেলা। আয়াজ মুচকি হাসে রোদেলাকে কাছে টেনে গাল ঠোঁট মুছতে মুছতে বলল, তুমি বড় হবে কবে রোদেলা? আজ বাদে কাল তুমি নিজেই মা হবে। এখন তুমি সবার সামনে তোমার বাবাকে বলছো একটা ভাই চাই। শিয়াব কতটুকু লজ্জা পাবে বলো তো? রোদেলা অবাক হয়ে তাকিয়ে রইল আয়াজের পানে। আসলে রোদেলায় ব্যাপারটা চিন্তা করেনি। বাবাকে এই কথা সবার সামনে বললে বাবা কতটুকু লজ্জা পাবে। নিজের বোকা বুদ্ধির জন্য নিজেই দাঁত দিয়ে ঠোঁট কামড়ে ধরল রোদেলা। তারপর মাথা নিচু করে বলল, আমি আসলে বুঝতে পারিনি, অনেক এক্সাইটেড হয়ে গিয়েছিলাম। সবসময় একা একা বাসায় থেকেছি, হঠাৎ করে বাসায় একটা বাবু হবে, সারাদিন আমি তার সাথে খেলবো। আমি না ওভার এক্সাইটেড হয়ে কাজটা করে ফেলেছি। রোদেলার বোকা কথায় হাসলো আয়াজ। তারপর জড়িয়ে ধরে বলল, সমস্যা নেই, তবে সবার সামনে আর বাবাকে এইসব ধরনের কথা বা শিবটাকে কেউ বলবে না, তারা লজ্জা পাবে, ঠিক আছে? ঠিক আছে, তবে একটা কথা, বাবু হলে কিন্তু আমরা আমাদের বাসায় নিয়ে যাব, ও আমাদের সাথেই থাকবে। আপনি খাটের এক পাশে ঘুমাবেন আর আমি আরেক পাশে ঘুমাবো, ও আমাদের মাঝখানে ঘুমাবে, কেমন? রোদেলার কথায় আয়াজ ভেবাচেকা খেয়ে গেল। শুকনো ঢোক গিলতে লাগলো। কি বলে কি মেয়েটা? এত শখ করে বিয়ে করে বউ নিতে না নিতেই এখন শালাশালি মাঝখানে নিয়ে ঘুমাতে হবে। মনে মনে চিন্তা করতে ভয়ঙ্করভাবে রোদেলা হাত ঝাড়া দিয়ে বলল, অসম্ভব, তোমার সব দাবি মানতে পারবো, কিন্তু ওই বিচ্ছি বাহিনী আমার বাড়িতে তোমার আমার মাঝখানে থাকবে না। তোমার ভাগ আমি কাউকে দেব না। আর এই বিচ্ছু বাহিনীকে তো দূরের কথা, ওদের এখানে আসবে, এসে আদর করবে, উলুলু হুলুলু করবে, তারপর সোজা আমার বাসায় চলে যাবে। কিন্তু আর কোনো কথা বলতে পারলো না রোদেলা। তার আগে আয়াজ থামিয়ে দিয়ে বলল, নো নেগোসিয়েশন, আমার কথা ফাইনাল। আর তুমি জানো বেয়াদবি আমি সহ্য করি না। তোমার আমার মাঝখানে কেউ ঘুমাবে না, মানে কেউ ঘুমাবে না, তুমি শুধু আমার বুকে ঘুমাবে, আর একটা কথাও শুনতে চাই না। বলেই রোদেলাকে রেখে দরজা খুলে বের হয়ে গেল আয়াজ। রোদেলা বোকার মতো দাঁড়িয়ে রইল। কি বলে গেল লোকটা? আমার ভাই বোন আমার বাসায় যেতে পারবে না? বোকার মতো ভাবতে লাগলো রোদেলা। এদিকে আয়াজ নিচে নেমে এসে দেখে সবাই খেতে বসবে। আয়াজ গিয়ে টেবিলে বসলো। সবাই জিজ্ঞাসা করলো রোদেলা কোথায়। আসছে, এখনই আসবে। কিছুক্ষণ পর রোদেলা সিঁড়ি বেয়ে নিচে নামলো। সবাই একসাথে খেতে বসলো। আয়াজ রাগি রাগি চোখে তাকিয়ে আছে রোদেলার দিকে। মনে মনে ভাবছে, 2 দিন হলো না, কিছু কিছু হলো। একদিন স্বামীর সাথে রাতে ঠিক মতো শুইতে পারলো না, এখন থেকেই ভাই বোনদের নিয়ে শুয়ে থাকার প্ল্যান। এই হলে জীবন, শালা জীবনটা তেজপাতা। ভাবতে ভাবতে শিয়াবের দিকে রাগি রাগি চোখে তাকায় এলো আয়াজ। শিয়াব কি মনে করে যেন আয়াজের দিকে তাকিয়েছিল। আয়াজের দিকে তাকিয়ে ভেবাচাকা খেয়ে গেল শিয়াব। আবার কি মনে মনে ভাবছে শালা। হঠাৎ নীরবতা ভেঙে আয়াজ সবার সামনে একটা কথা বলে বসলো। সবার খাওয়া দাওয়া বন্ধ করে আয়াজের দিকে তাকিয়ে রইল। কথাটি ছিল এমন, যদি আপনারা কিছু মনে না করেন, আমি এই সপ্তাহের মধ্যে আমি রোদেলাকে বিয়ে করে তুলে নিয়ে যেতে চাই। পরীক্ষা আমার বাসা থেকে ও দিতে পারবে, আমিও পড়ে সাহায্য করতে পারবো। আয়ন সারাদিন বাসায় একা থাকে, রোদেলা থাকলে ওর একটু ভালো লাগবে। যদি আপনারা কিছু মনে না করেন, অনুমতি দেন আর কি। কথাটা শুনে শিহাবের নাকে মুখে পানি উঠে গেল। হঠাৎ করে কাশতে শুরু করলো। শিপ্রা তাড়াতাড়ি হাতের সামনে পানি দিয়ে বলল, খাও। শিহাবের বাবা মা দুজনাই চিন্তায় পড়ে গেল। কিছুক্ষণ পর ভেবে বলল, একদিন না একদিন তো দিতেই হবে। ভেবেছিলাম 3 মাস পর যেহেতু পরীক্ষা, তাই পরীক্ষার পরেই উঠিয়ে দেই। কিন্তু তুমি যেহেতু জোর দিচ্ছ, তোমাকেও তো না করতে পারবো না। আর তাছাড়া বিয়েটা তো হয়েই গেছে। এখানে সেখানে দেখা করার চেয়ে অনুষ্ঠান করে বিয়ে দিয়ে দেওয়াটাই তো ভালো। যত তাড়াতাড়ি জানাজানি হবে ততই ভালো। কিন্তু আম্মা, বাকিটুকু বলে শেষ করতে পারলো না শিহাব। তার আগে ধমক দিয়ে বলে উঠলেন শিহাবের মা, তুমি যা বোঝো না তা নিয়ে কথা বলো না। আমার কাছে কথাটা অযৌক্তিক মনে হচ্ছে না। যেহেতু একদিন না একদিন দিতেই হবে, আর তাছাড়া ধর্মীয়ভাবে বিয়েটা হয়ে গিয়েছে, তাই আয়াজের কথার মূল্য আমাদের দেওয়া উচিত। তুমি ডেট করো আয়াজ, আমাদের যেহেতু কোনো সমস্যা নেই। তোমার সুবিধা মতো একটি ডেট করে বিয়ের তারিখ ফিক্সড করো, সে অনুযায়ী সব ফাংশন হবে। 3 মাস পর আরও অনেক ঝামেলা আছে শিহাব। তাছাড়া শিপ্রা এখন অসুস্থ, দিন দিন ও আরও অসুস্থ হয়ে যাবে। তাই আগে ভাগেই রোদেলাকে তুলে দিলে আমার মনে হয় ভালো হয়। শিহাব মায়ের মুখের উপর আর কিছু বলতে পারলেন না। কটমট করে তাকালেন আয়াজের দিকে। মনে মনে বলছে, একবার আমার সাথে শেয়ার করতি, শালা সাথে এত কথা বললাম। আজকে জানুয়ারির 11 তারিখ, জানুয়ারির 15 তারিখ মানে আর 3 দিন পর করলে আমার জন্য ভালো হয়। সামনের সপ্তাহ থেকে আমাদের ব্যবসায় একটু ব্যস্ততা বেড়ে যাবে। শিয়া এবং আমরা দুজনে সময় দিতে পারবো না, তাই না? তাই এই 15 তারিখে অনুষ্ঠানটা করলে ভালো হয়। যত সিম্পল করে অনুষ্ঠানটা করা যায় ততই ভালো আর কি। আর আপনাদের কোনো টেনশন করতে হবে না, আমার লোক থাকবে,
অনুষ্ঠানে সব আয়োজন করে দেবে। আপনারা শুধু ফাংশনে উপস্থিত থাকবেন, কোনো কিছু নিয়ে আপনাদের টেনশন করতে হবে না। শপিংয়ের ব্যবস্থা আমি করে দেব। সব কিছু সময় মতো হয়ে যাবে যদি আপনি অনুমতি দেন। তবে এখনই আমি ব্যবসা শুরু করে দিতে পারি আর কি। শিহাবের মা এবং বাবার উদ্দেশ্যে কথাগুলো বলল আয়াত। শিহাবের মা কিছুক্ষণ ভেবে বলল, যা তোমার ভালো মনে হয় তাই করো, আমাদের কোনো আপত্তি নেই। বলে শিপ্রাকে বলল, শিপ্রা, আমার সাথে একটু এসো, তোমার সাথে আমার কথা আছে। শিপ্রা ধীরে ধীরে উঠে শাশুড়ির পেছনে পেছনে গিয়ে বলল, জি মা, বলুন, কিছু বলতে চেয়েছিলেন? শিহাব বুঝবে না, কিন্তু তুমি বুদ্ধিমতী মেয়ে, তুমি ভালো করে জানো আমি এই সিদ্ধান্ত কেন নিয়েছি। আয়াজেরও বয়স হচ্ছে, তাছাড়া কতদিন ও রোদেলার জন্য অপেক্ষা করবে? পুরুষ মানুষ বেশি দিন একা একা থাকা ঠিক নয়। তুলে না দিলেও রোজ কোনো না কোনো কারণে দেখা হয়েই যায়। লোকজন মন্দ কথা ছড়ানোর আগে তুলে দিলেই ভালো। স্বামী স্ত্রী একা একা থাকা ঠিক নয়। পারিবারিক বিয়ে নয়, প্রেমের বিয়ে। দুজনের আলাদা একটা টান থাকবেই। তাছাড়া আয়ান সারাদিন একা থাকে। সব কিছু বিবেচনায় আমার এই যুক্তিটি ঠিক মনে হচ্ছে। বিয়ে যেহেতু হয়েই গেছে, তাহলে তুলে দিতে সমস্যা কোথায়? লেখাপড়া তো আয়াজের বাড়িতে থেকেও চলবে। বলল শিহাবের মা। জি মা, বুঝতে পেরেছি। আমিও কয়েকদিন ধরে এই কথাটাই বলবো বলবো ভাবছিলাম। আয়াস কথা তুললো এবং আপনি রাজি হয়েছেন। আমি খুব খুশি হয়েছি এই সিদ্ধান্তে। এটি যুগোপযোগী সিদ্ধান্ত। আপনি মুরব্বী মানুষ, আপনি যা বুঝতে পারবেন তা হয়তো আমরা বুঝতে পারবো না। আপনার সিদ্ধান্ত ঠিক। আমি শিহাবকে বুঝিয়ে বলবো, আশা করি ও বুঝতে পারবে। তাহলে এই কথাই থাকলো। 15 তারিখ বিয়ের দিন ঠিক, তবে গায়ে হলুদ 14 তারিখ হবে। এবং যেহেতু সময় স্বল্পতা রয়েছে, তাই দুই পরিবারের অর্থাৎ তোমার এবং রোদেলার গায়ে হলুদ একসাথে হবে, এবং সেটা আমাদের বাড়িতে। রোদেলা লজ্জায় চুপ করে রইল, মনে মনে ভাবতে লাগলো। কি লজ্জা, এত তাড়াহুড়ো করছে কেন লোকটা? ভাবতে ভাবতে আয়াজের দিকে তাকালো রোদেলা। আয়াজ মুচকি হাসলো, রোদেলা চোখ নামিয়ে নিল। আয়ান খুশিতে রোদেলা দাদিকে জড়িয়ে ধরলো, বলল, ধন্যবাদ আপনাকে। এখন থেকে আমার মাও আমার কাছে থাকবে। শিহাব চুপচাপ বসে আছে। সিদ্ধান্ত যেহেতু বাবা মা নিয়েছে, তাই শিহাবের বলার কিছু নেই। রাজি না এমনটাও না, শুধু রোদেলা এত তাড়াতাড়ি চলে যাবে ভাবতেই গা শিউরে উঠে শিহাবের। নীরবতা ভেঙে আয়াজ বলল, আগামীকাল টেলার্স থেকে লোক আসবে, যার যার কাপড়ের মাপ নেওয়া প্রয়োজন সব নিয়ে যাবে। এইটা নিয়ে আপনাদের টেনশন করতে হবে না। বাকি শপিং কাল বিকাল হবে। মেহমানদের লিস্ট শিয়াব করে দিলে আমার লোক পার্সোনালি দাওয়াত দিয়ে দেবে। টিপটা তো যাকে বলার বলে দিস। শিয়াব লিস্টটা তাড়াতাড়ি রেডি কর। লিস্ট রেডি করার তেমন কিছু নেই, শুধু একদম পরিবারের আত্মীয় স্বজন যারা আছে তারা, কিছু বিজনেস পার্টনার যাদের না দিলেই নয়। এ আর এমন কি, 10 মিনিটেই হয়ে যাবে। তুই টেনশন করিস না, লিস্ট আমি তোর পিএসকে ধরিয়ে দিব। রোদেলা, তুমি কাকে ইনভাইট করতে চাও এবং আয়ান তুমি কাকে ইনভাইট করতে চাও এবং তোমাদের কি কি প্রয়োজন তার একটি লিস্ট তোমরা দুজন আমাকে দিবে। রোদেলা ও আয়ান হ্যাঁ সূচক মাথা নাড়ালো। তাদের আসলে দাওয়াত দেওয়ার মতো তেমন কেউ নেই, তবে শপিং করার অনেক কিছু বাকি আছে। তাই রোদেলা বলে উঠল, আমি আর আয়ান সকালে একবার শপিংয়ে যাব। ঠিক আছে, তবে গাড়ি নিয়ে যাও। ডেবে তোমাদের নিয়ে যাবে। ডেবের সাথে থেকো, একা একা কোথায় যেও না, কেমন? বলে আয়াজ বলল, আজ তাহলে উঠি, কিছু কাজ রয়েছে যেটা আমার পার্সোনালি হ্যান্ডেল করতে হবে। আগামীকাল দেখা হবে। বলে সবার কাছ থেকে বিদায় নিয়ে আয়ান ও আয়াজ বের হয়ে গেল। ও রোদেলা দাদা দাদির রুমে গেল। শিহাব ও শিপ্রা খাবার টেবিলে বসে রইল। শিপ্রা বলল, কি হয়েছে, চুপ করে আছো কেন? কিছু ভাবছো? ভাবছি রোদেলার কথা। দেখতে দেখতে মেয়েটা কত বড় হয়ে গেল। 2 দিন পর স্বামীর বাড়ি চলে যাবে। এখন আর প্রতিদিন আসবে না, দেখা হবে না। আমি অনেক মিস করবো আমার মেয়েকে। ধীরে ধীরে কথাগুলো বলল শিহাব। একদিন তো যেতে হবেই, সবাইকে যেতে হয়, এটাই সমাজের নিয়ম। তাও তো রোদেলা আয়াজের ঘরে যাচ্ছে। অন্য কোথাও গেলে তো বিদায়ও দিতে হতো এবং আজীবন টেনশনে থাকতে হতো, সুখে আছে কিনা, ভালো থাকবে কিনা, কেউ কোনো কষ্ট দিচ্ছে কিনা। কিন্তু এখানে যেহেতু আয়াজ এবং আয়ান ওর পরিবার হবে, তাই এক্ষেত্রে কোনো টেনশন হবে না রোদেলা ভালো আছে কিনা। দিন শেষে রোদেলা সুখী, এই পরিতৃপ্তি নিয়েই রাতে ঠিকমতো ঘুমাতে পারবে তুমি। কারণ তুমি জানো আয়াজ রোদেলাকে কতটা ভালোবাসে এবং ঠিক কতটা যত্নে রাখবে। যতটুকু তুমি রেখেছো তার মতো হয়তোবা তার চেয়েও বেশি যত্নে রাখবে। এটাই সান্ত্বনা বা আত্মতৃপ্তি। যে যাই হোক,
মেয়েটা আমার সুখে থাকবে, ওকে নিয়ে আমার কোনো টেনশন হবে না। শুধু আমার চোখের সামনে থাকবে না, মিস করব এই যা। আজের চেয়ে ভালো জীবনসাথী হয়তো আমি ওকে কোনোদিনই এমন এনে দিতে পারবো না। হয়তো বয়সে একটু কম হতো, কিন্তু আজের মতো ভালোবাসার মানুষ একজনই, আমি কখনোই খুঁজে এনে দিতে পারবো না। রাত 12:30 রোদেলা ঘুমানোর জন্য ফ্রেশ হয়ে এসে বিছানায় শুলো। হাতে মোবাইল নিয়ে একটু স্ক্রল করছে, ফেসবুক দেখছে। ঠিক এমন সময় মোবাইলে রিং বেজে উঠল। হোয়াটসঅ্যাপে ভিডিও কল দেখলো মুনতাসির সাহেব। রোদেলা ফোন রিসিভ করলো। ফোন রিসিভ করতে ওপাশ থেকে বলে উঠল, বাহ, সাথে সাথে রিসিভ করলে। মোবাইল হাতে নিয়ে বসেছিলে বুঝি? আমার ফোনে অপেক্ষা করছিলে নাকি অন্য কিছু করছিলে? মাত্রই মোবাইলটা হাতে নিয়েছিলাম আর আপনি কল করেছেন। এত রাতে ভিডিও কল দিয়েছেন কেন? কারণ আপনাকে এসে তো সামনাসামনি দেখতে পারবো না, তাই ভিডিও কলে দেখে চোখের সব জ্বালা মিটিয়ে নিচ্ছি। কিসের জ্বালা? রাতেই না দেখে গেলেন? একবার দেখলে কি হয়, বারবার দেখতে হয়। আমার তো ইচ্ছে করে সব সময় তোমাকে চোখের সামনে বসিয়ে রাখতে। এই জন্যে বিয়ের 3 মাস এগিয়ে নিয়ে আসলেন সারাক্ষণ চোখের সামনে রাখার জন্য? তুমি খুশি হওনি? রোদেলা লজ্জায় মাথা নিচু করে ফেললো। আয়াজ তাকিয়ে রইল রোদেলার লজ্জা নত মুখের দিকে। তারপর একটু কাছে এসে ফিসফিস করে বলল, শুধু দেখার জন্য নয়, আরও অনেক কারণে তাড়াতাড়ি বিয়েটি টেকে নিয়েছে। শুনতে চাও কি কি কারণে? না। শুনতে হবে। সারাক্ষণ চোখের সামনে বসিয়ে রাখার জন্য, তোমাকে বুকে করে ঘুমিয়ে থাকার জন্য, আদর করার জন্য, সোহাগ করার জন্য, রাতে বাসায় এসে তোমাকে। আর বলতে পারলো না আয়াজ। তার আগে রোদেলা থামিয়ে দিয়ে আয়াজকে বলল, চুপ করুন অসভ্য পুরুষ মানুষ। লজ্জা করে না দিনভর এগুলো বলতে? কিসের লজ্জা? লজ্জা পেলে তোমাকে কাছে পাবো কী করে বলো তো? তুমি ছাড়া তো আমি ভিটামিনের অভাবে শুকিয়ে কাঠ হয়ে যাবো শোনা। তাই দিন রাত লজ্জা পেতে নেই, শুধু তোমাকে কাছে পেতে চাই। আর বিয়ে এগিয়ে আনার কারণ হচ্ছে তুমি যে প্ল্যান করেছো সেটা কোনো দিন হবে না। আমার শালা চলে আসার আগ পর্যন্ত এই 8 মাস তুমি দিন রাত আমার বুকে শুয়ে থাকবে। মাঝখানে কেউ আসবে না, একটা কোলবালিশও না। আমি কোলবালিশকেও অ্যালাউ করবো না তোমার আমার মাঝখানে, কেমন? মাঝে মাঝে মাঝখানে শুলে কি হবে? সব সময় তো আর শুবে না। অনেক কিছুই হবে। বুড়ো বয়সে কচি বউ পেয়েছি, দিন রাত পরিশ্রম করতে হবে। এখন যদি সেই বউ থেকে দূরে রাখতে হয়, দিন দিন আমি এই ভিটামিনের অভাবে আবারও বুড়ো হয়ে যাব। পরে তো বউ থাকবে না। বউকে ধরে রাখার জন্য আমার দিন রাত আদর করতে হবে, বুঝলে আমার লক্ষ্মী সোনা, সুইটি বউ? আচ্ছা শোনেন, আমি যখন আপনাদের বাসায় থাকবো তখন আপনি সন্ধ্যায় অফিস থেকে আসার সময় আমার জন্য রোজ মনে করে চকলেট নিয়ে আসবেন, ঠিক আছে? আর আমার অনেকগুলো টেডি বিয়ার লাগবে। দিব, কিন্তু তোমার আমার মাঝখানে আসতে পারবে না। আপনি না থাকলে? একদম না। তোমার বুকে শুধু মুনতাসির সাহেব শোবে, আর কেউ না। ছি, আপনার কি লজ্জা নেই? না, নেই। থাকলে কি তোমার প্রেমে পড়তাম? মানে তাহলে কার প্রেমে পড়তেন? আপনি সুন্দরী সেক্রেটারির আপনার? আয়াজ রোদেলার কথা শুনে ভ্যাবাচাকা খেয়ে গেল। মুখ ফসকে বলল, এর মধ্যে সেক্রেটারি আসলো কিভাবে? আর তোমার আমার মাঝখানে ওর কি কাজ? আপনি তো বললেন লজ্জা থাকলে আপনার মানে আপনি আমার প্রেমে পড়তেন না, তাহলে নিশ্চয়ই আপনার সেক্রেটারির প্রেমে পড়তেন। আমি দেখেছি উনি অনেক সুন্দর, আর এত সুন্দর সেক্রেটারি আপনাকে কেন রাখতে হবে? ওকে এক্ষুনি চাকরি থেকে বরখাস্ত করুন। রাগ ও কান্না মিশ্রিত স্বরে কথাগুলো বলল রোদেলা। আয়াজ বোকার মতো তাকিয়ে রইল রোদেলার দিকে। কোন কথা থেকে কোন কথায় চলে গেল। এই মেয়ে বড় হবে কবে? একদম বাপের কপি। রোদেলার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থেকে কথাগুলো মনে মনে ভাবলেও বলার আর সাহস করতে পারল না আয়াজ। শুকনো ঢোক গিলল, জিভ দিয়ে ঠোঁটজোড়া ভিজিয়ে কোনো রকম বলল, রোদেলা আমার সোনা, সেক্রেটারির দিকে আমি কোনোদিনও তাকিয়েও দেখিনি। হঠাৎ কোনো কারণ ছাড়াই বিনা নোটিশে একজনের চাকরি থেকে কীভাবে বরখাস্ত করবো বলো? এত কিছু আমি শুনতে চাই না। ওই মেয়ে আপনার সেক্রেটারি থাকবে না, ব্যাস। থাকবে না মানে থাকবেই না। একটা মেয়ে কেন আপনার সেক্রেটারি হতে হবে? একটা ছেলে কেন হবে না? কালকে অফিসে গিয়ে যদি আমি দেখি আপনি একটা ছেলেকে সেক্রেটারি না রেখেছেন, তাহলে আপনার সাথে আমার বিয়ে ক্যান্সেল। আপনি কোলবালিশ নিয়ে শুয়ে থাকবেন। বলেই ফোন কেটে দিল রোদেলা। আয়াজ ফোন হাতে নীরবে বসে রইল। কি থেকে কি হয়ে গেল। একদিনের মধ্যে এখন রোদেলার পছন্দ মতো সেক্রেটারি কোথায় পাবে? ওর রিসেন্ট সেক্রেটারিকে না হয় অন্য কোনো পোস্টে দিয়ে দিবে, কিন্তু নতুন সেক্রেটারি এসে কাজ কিভাবে বুঝে নিবে? ভাবতে ভাবতে নিজের মাথার চুল নিজে টানা শুরু করলো। আয়াজ নিজের উপরে সব দোষ চাপিয়ে দিতে দিতে বলল, আরও লাগতে যাবো ওর সাথে। জানে যুক্তির ভাষা বোঝে না, তার কবুতরের মতো বাচ্চা বউ। তাও লাগতে গেলি নে ঠেলা সামলা।
মনে মনে বললেই ফোন হাতে নিয়ে কল করলো শিহাবকে। শিহাব কল ধরতে আয়াজ বলে উঠল, কালকের মধ্যে আমার রিসেন্ট সেক্রেটারিকে অন্য কোনো পোস্টে দিয়ে দিবি, আর আমার জন্য একটা মেল সেক্রেটারি কালকের মধ্যে অ্যারেঞ্জ করবি। তোর মেয়ের হুমকি, যদি তুই কালকের মধ্যে অফিসে গিয়ে দেখিস সেক্রেটারি অ্যারেঞ্জ করতে না পারিস, তাহলে তোর সেক্রেটারির সাথে যে ভিডিও আমার কাছে আছে সেটা শিপ্রাকে দেখিয়ে দেবো আমি। বলেই ফোন কেটে দিল আয়াজ। শালা শ্বশুর, তোর মেয়ের জ্বালা আমি একা সহ্য করবো কেন? এখন রাত জেগে তুই পরিশ্রম কর, সকালে উঠে আমি ফল দেখবো। মনে মনে কথাগুলো ভাবলো আয়াজ, আর ঠোঁটে খেলে গেল দুষ্টু হাসি। ফোন হাতে নিয়ে ব্যাবলার মতো তাকিয়ে রইল শিহাব। ঘুম থেকে উঠিয়ে ফোন করে কি আজব কথা বলে ফোন কেটে দিল। মানে কি শোনালো? কি করছে আমার মেয়ে? আর কেন আমার সেক্রেটারিকে নিতে হবে? আর আমার ভিডিও কেন শিপ্রা দেখবে? আর সবচেয়ে বড় কথা, ওদের দুজনের মধ্যে কি হয়েছে না হয়েছে তার জন্য পরিশ্রম ওকে কেন করতে হবে? আর আজ কেন সেক্রেটারি নিবে না? কিছুক্ষণ ভেবে আবার ভাবলো মেয়ের রাগ বলে কথা, নিশ্চয় এমন কিছু হয়েছে। মনে মনে খুশি হয়ে গেল শিহাব। নে, এবার ঠেলা সামলা। আমার মেয়ে এইভাবেই তোকে সাহায্য করবে, আমি তো পারিনি। পরে সিরিয়াস হয়ে ভাবলো শিহাব, সেক্রেটারির ব্যবস্থা করতে হবে, পরে আজকে বুঝে নেবে। শালার ভাই শান্তি দেয় না, না দিনে না রাতে। মনে মনে আরো কয়েকটা গালি দিল শিহাব, তারপর ফোন বন্ধ করে শুয়ে পড়লো। যা করার সকালে ভোরবেলা গিয়ে করতে হবে। কি হলো? কারো ফোন এসেছিল? আর এমন রাগে গজগজ করছো কেন? শিহাব শিপ্রার দিকে তাকিয়ে বলল, চেয়ারের বন্ধু ফোন করেছিলি সকালবেলা, তার নতুন সেক্রেটারি লাগবে। আর আমি তো তার বাপ দাদার চাকর। রাত 1টার দিকে ফোন করে আমাকে বলতেছে সকালবেলা যেন সেক্রেটারি পেয়ে যায়, কারণ রোদেলার অর্ডার। আর কিছু করার নেই, কারণ আমার মেয়ে যেহেতু চেয়েছে এটা অবশ্যই করতে হবে। শিপ্রা শিহাবের কথাগুলো শুনে ফিক করে হেসে দিল, বলল, আয়াজ, আর তোমার সমস্যা কি? কেন ওর সাথে বারবার লাগতে যাও? আর ওর সাথে তোমার মেয়ের আবার কি হয়েছে না হয়েছে তোমাকে বলেছে, তুমি আবার রাগে গজগজ করছো? কেউ বলবে তোমরা এখন জামাই শ্বশুর? বন্ধু থাকতেও এত লাগোনি, এখন মেয়ের জামাই হয়েছে, এখন ওর পিছনে যত লেগে থাকো তুমি। শিহাব হতাশার শ্বাস ফেললো, তারপর বলল, আমি লেগে থাকি ওই শালা আয়াজের পিছনে। রাত বাজে প্রায় 1টা, এখনো আমাকে ফোন দিয়ে বলতেছে ওর জন্য সেক্রেটারি খুঁজতে। কে লেগে থাকে? তুমি ওর পক্ষে লোক প্রত্যক্ষটা, আমি মানুষ ওর পক্ষে কেন লোক? বলে আবার রাগে গজগজ করতে করতে ওপাশ ফিরে শুয়ে পড়ল। সকাল 10টা, ব্রেকফাস্ট করে রোদেলা বের হয়ে গেল অফিসের উদ্দেশ্যে। অফিসে গিয়ে ওইখান থেকে আয়ানকে নিয়ে শপিংয়ে যাবে। আয়ান নিজের গাড়ি করে অফিসের উদ্দেশ্যে রওনা দিয়েছে। দুজনে দেখা হবে অফিসে, সেখান থেকে দুজনে একত্রে বের হবে। ইতিমধ্যে অফিসে কানাঘুষা শুরু হয়ে গেছে। প্রথমত সেক্রেটারি চেঞ্জ নিয়ে, দ্বিতীয়ত বসের বিয়ের ব্যাপারে অনেকের কানেই চলে গিয়েছে। যেহেতু অফিসের গুরুত্বপূর্ণ কিছু স্টাফদের দাওয়াত দেওয়া হবে, সেহেতু খবর অলরেডি ছড়িয়ে গিয়েছে। পাত্রী নিশ্চয়ই রোদেলা, তাদের শিহাব বসের মেয়ে। রোদেলা ও আয়ানকে একসাথে অফিসের ভিতর ঢুকতে দেখে সবাই কেমন আর চোখে তাকাচ্ছে। এদিকে সেক্রেটারি সাইমা কটমট চোখে তাকিয়ে আছে রোদেলার দিকে। এতদিন সে বসে সেক্রেটারি ছিল, গুরুত্বপূর্ণ সব কাজ হ্যান্ডেল করত। অফিসে তার একটু ঠাটবার ছিল, কিন্তু এখন আর তা থাকবে না। এখন তাকে অফিসের ফিনান্সিয়াল ডিপার্টমেন্টের অন্য জব দেওয়া হয়েছে। রোদেলা এমনি যথেষ্ট বুদ্ধিমতী ও ম্যাচিউরড মেয়ে। সবাই যখন আর চোখে রোদেলার দিকে তাকাচ্ছে, তখন রোদেলা বুঝতে পেরেছে ব্যাপারটা কি। তাই রোদেলা কাউকে কোনো রকম পাত্তা না দিয়ে আয়ানের হাত ধরে সোজা গেল আয়াজের কেবিনের দিকে। আয়াজের প্রাক্তন সেক্রেটারি মিস সাইমা সামনে এসে বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি, তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।